बाहों पे राहों को बाहों पे राहों पे बाहों पे राहों को राहों पे मेरी सपना हुआ तेरा ओ माही माही रे ओ माही 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 लो मैं कयामत तक हुआ तेरा। প্রেম না একেবারে করিয়ে দেবো, ফাজিল মেয়ে একটা। আমার ফিলিংস নিয়ে আমি তোমাকে খেলতে দেবো না। ওপা, তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি রাগ করলে তোমার কি? তুমি তো একটা ছোট্ট বানি, আমার সোনা বানি না। প্লিজ ওপা, স্মাইল করো না প্লিজ। রাগ করলে তোমাকে একদম ভালো লাগে না, সত্যি। এর কথা শুনে আমি হেসে দিই আর ওকে বলি, তোমার মতো একটা বাচ্চা বউ থাকলে রাগ করবো কি করে? তুমিই বলো। আমি কি করে বলবো? আমি কি জানি? হ্যাঁ, বাচ্চা বউ আমার, তুমি সব জানো। দেখো আমি অনেক বড় হয়ে গেছি, এই জন্য আমাকে একদম বাচ্চা বলে ডাকবে না, কেমন? ঠিক আছে তে, আমি আর ডাকবো না। কিন্তু তে, তুমি কি ঘুমাবে না? ঘুমাবো তো, তুমি ঘুম পাড়িয়ে দিলে আমি ঘুমিয়ে পড়বো। ওকে বেবি, কাছে এসো। তারপর তে আমার কাছে এসে শুয়ে পড়ে এবং আমি তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। তখন তে আমার দিকে তাকিয়ে বলে, তোমার কথাটা মনে আছে তো অপ্পা? কোন কথাটা তে? ওই যে আমি তোমাকে বললাম না তোমার বন্ধুর সাথে প্রেম করব। কেন তে, আমি কি খারাপ? আমাকে কি পছন্দ হয় না? আমার সাথে কি প্রেম করা যায় না তে? তুমি তো আমার অপ্পা, তোমার সাথে প্রেম করলে লোকে কি বলবে? কে কি বলো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি কি আমার সাথে প্রেম করবে তে? কেমন ভাবে করব অপ্পা? আমার তোমার সামনে লজ্জা করে। আচ্ছা অপ্পা, প্রেম করে কিভাবে আমাকে তুমি শিখিয়ে দেবে প্লিজ? হ্যাঁ দেবো তে, তবে তুমি প্রমিস করো তুমি শুধু আমার সাথেই প্রেম করবে, তাহলে আমি তোমাকে শিখিয়ে দেবো। অপ্পার সাথে প্রেম করলে পাপ হয় যদি? আমার যদি গড পাপ দেয়? হবে না বেবি, হাজবেন্ডকে ভালোবাসলে পাপ হয় না। সত্যি? বেবি। তাহলে এটা আমি মামুনিকে বলে আসি। হোয়াট? মানে আই মিন কি বলবে তে তুমি মামুনিকে? কেন অপ্পা, আমি মামুনিকে বলবো না আমি আমার হাজবেন্ডের সাথে প্রেম করব? ধুর পাগলি, সবকিছু মামুনি আর বাপিকে বললে তো ওরা তোমাকে পচা মনে করবে বেবি। ও, তাহলে বলবো না কেমন? ইয়েস মাই গুড গার্ল। তাহলে তোমার এই গুড গার্লটাকে ঘুম পাড়িয়ে দাও। দিচ্ছি, এদিকে এসো। তারপর আমি আবারও আমার বাচ্চা বউটাকে আদর করে ঘুম পাড়িয়ে দিই। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে মম আমার রুমে এসে আমার বাচ্চা বউটাকে ব্রেকফাস্ট করিয়ে নিচে চলে যায়। আর আমিও কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিচে গিয়ে ওয়েলকাম পার্টির আয়োজন দেখতে থাকি। কিছুক্ষণ পর ড্যাড এসে আমাকে রিসেপশনের জন্য রেডি হতে তাদের রুমে নিয়ে যায়। আর অন্যদিকে মম গিয়ে আমার বাচ্চা বউটাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে যায়। আমার বাচ্চা বউটাকে নিচে নিয়ে আসতেই আমি ওকে দেখে আবারও ক্রাশ খাই। আমার বাচ্চা বউটা যে এত কিউট তা আমার আগে জানা ছিল না। আর তখনই ইউনজন আন্টি আর সবিন আঙ্কেল আর সুগা হিউং আর তার ওয়াইফ জিমিন এসে আমার সামনে উপস্থিত হয়। তখন সুগা হিউং এর ওয়াইফ জিমিন আমার কাছে এসে বলে, এই যে জাংকুক, তা কেমন চলছে সব? ওই তো কোনো রকমে। আচ্ছা বৌদি, তুমি কি থেকে কিছুই শিখাওনি? আমি আর কি শিখাবো বলো, তোমার ওয়াইফ তুমিই শিখিয়ে নাও। বৌদি প্লিজ হেসো না, আর এমনিতেও আমার মারাত্মক অবস্থা। তখন সুগা হিউং এসে আমার পিঠে হাত রেখে বলে, টেনশন করিস না জাংকুক, সময় হলে ঠিক শিখে যাবে, ছোট মানুষ তো এখন তাই কিছু বোঝে না। তখনই আমার বাচ্চা বউটা বলে ওঠে, ও পা, তোমার ফ্রেন্ডরা কোথায়? তখন আমি তের কানে ফিসফিস করে বলি, কেন বেবি? আরে ওরা না আসলে আমি কার সাথে প্রেম করব শুনি? কেন বেবি, আমার সাথে? তখন আমার বেস্ট ফ্রেন্ড ইউনো এসে পড়ে। উফ, ছেলেটা কি সুইট, তাই না ওপা? কি কি বলে তুমি? তোমার ওই ছেলেটাকে সুইট মনে হয়? না, মনে হয়েছিল কিন্তু এখন আর মনে হচ্ছে না। কেন? কারণ ওই ছেলেটা তোমার মতো সুইট না তাই। যাক বাবা, বাঁচলাম। ফাইনালি আমার বাচ্চা বউটার নজর আমার উপর পড়েছে। তাহলে কি হলো ওপা, কি ভাবছো? কিছু না। ওপা, একটা কাজ করো না প্লিজ। কি কাজ বেবি? উড়তে
থেকে সুইট একটা ছেলে খুঁজে দাও না, আমি তার সাথে প্রেম করব। এবার মাথাটা পুরোই বিগড়ে যায় আমার। তবু নিজের রাগটা কন্ট্রোল করে বলি, তোমার কি আমাকে পছন্দ হয় না বেবি? আর তখনই তে লজ্জা পেয়ে হ্যাসরক দৃষ্টিতে আমার দিকে তাকায়। আর আমি আমার বাচ্চা বউটাকে হক করি এবং ওর কপালে ঠোঁটে স্পর্শ দিই। আর তখনই হঠাৎ করে ক্যামেরার ছবি তোলার শব্দ হয়। তারপর আমি সামনের দিকে তাকিয়ে দেখি আমার ফ্রেন্ড কাল আমার আত্মীয়ের একটা কাপল পিক তুলেছে। সরি ভাই, তোদের ডিস্টার্ব হয়ে গেল। আমি বলি কি, এরকম কিছু পোস্ট দে, আমি না তোর আর বৌদির কিছু কাপল পিক তুলছি। আর তখনই আমার বাচ্চা বউটা লজ্জা পেয়ে যায়। আর তখনই সবাই হেসে দেয়। কিছুক্ষণ পর ড্যাড এসে তের হাতে একটা বক্স দিয়ে বলে, দেখো তো তে মা, তোমার পছন্দ হয়েছে কিনা গিফটটা। তে তাড়াতাড়ি করে বক্সটা আনবক্সিং করে। ওয়াও পাপি, ডায়মন্ডের নেকলেস। হ্যাঁ মা, পছন্দ হয়েছে তোমার? এটা খুব সুন্দর পাপি। তখন ড্যাড তের কপালে আলতো করে কিস করে। আর তখন তে ড্যাডের কানে কানে বলে, আচ্ছা পাপি, আমি যদি জেকে ওর সাথে প্রেম করি, গড কি আমাকে পাপ দেবে? না তে মা, গড কেন পাপ দেবে? গড আরো খুশি হবে। সত্যি? হ্যাঁ মা। তাহলে ওপা আমাকে কেন বললো তোমাকে যদি বলি তুমি আমাকে পচা বলবে? ও তো বোকাতে, তাই হয়তো বুঝতে পারি। ও আচ্ছা পাপি, আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা, আমি তোমার জিন্মামণিকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি, যাতে সে তোমাকে খাইয়ে দেয়। ঠিক আছে মা? ওকে। তারপর আমি আমার বন্ধুদের নিয়ে খেতে বসি। আর অন্যদিকে আমার মম ড্যাড ও শ্বশুরবাড়ির সবাই তাদের আদ্রি মেয়েকে নিয়ে খেতে বসে। ওয়েলকাম পার্টি খুব ভালোভাবে শেষ হয় এবং সবাই যে যার বাড়িতে চলে যায়। আমি রুমে গিয়ে মাত্রই দেখি আমার বাচ্চা বউটা ওয়েলকাম পার্টিতে পাওয়া সব গিফটগুলো খুলে খুলে দেখছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে দৌড়ে এসে বায়না করে বলে, তুমি আমাকে হরর মুভি দেখাবে ওপ্পা? তোমার তো ভয় করবে বেবি। না করবে না ওপ্পা, তুমি আছো তো আমার সাথে। আচ্ছা ঠিক আছে বেবি। দেন আমি আজকে ফ্রেশ হয়ে আসি এবং ফ্রেশ হয়ে এসে দুজনে হরর মুভি দেখতে বসি। মুভিটা এক পর্যায়ে হিরো হিরোইনকে জড়িয়ে ধরে কিস করে। আর তখনই তে আমাকে কিসে ভরিয়ে দেয়। আমি তের এমন কাণ্ড দেখে হেসে ফেলি এবং তেতে অনেক লজ্জা পেয়ে যায়। যাক, বউটা আমার বাচ্চা হলেও আমাকে অনেক বেশি ভালোবাসে, যেটা ও না বুঝলেও আমি ঠিকই বুঝি। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখি তে 2 মগ কফি নিয়ে এসেছে। আরে আরে তে, তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য কফি আর আমার জন্য দুধ বানাতে গিয়েছিলাম ওপ্পা। কি, তোমার কি এখনো দুধ খাওয়ার বয়স আছে নাকি তে? দেখো ওপ্পা, এটা একটা খাওয়ার জিনিস, সো প্লিজ এটাকে নিয়ে মজা করো না। আরে এতে মজা কি দেখলে তুমি? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি থাকো, তোমার সত্যি নেই। ওপ্পা তুমি না খুব পচা, থাকো তুমি একা একা, আমি গেলাম। চলে যেতে নিলে আমি ওকে চেপে ধরে বলি, এই যে আমার বাচ্চা বউ, আমাকে রেখে কোথায় যাওয়া হচ্ছে শুনি? জানি না। ও মা, আমার বাচ্চা বউটা দেখি রাগ করেছে। আমি রাগ করলে তোমার কি যে বলো না তুমি? তুমি তোমার শব্দে বিশ্বাস করো। বিশ্বাস? আর তোমাকে? তুমি খুব পচা, তুমি আমাকে সে প্রথম দিন থেকে বকা দিয়ে আসছো। আচ্ছা, আমার কোনো কিছু কি তোমার ভালো লাগে না ওপ্পা? আমি কাকে বলছি? আমি বৃথায় তোমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছি, আর কখনোই এমনটা হবে না, তাই আই এম সরি বলে তে মন খারাপ করে রুম থেকে চলে যায়। আর আমি তের যাওয়ার দিকে তাকিয়ে থাকি। যা বাবা, তে তো রেগে গেল দেখছি, কিন্তু এখন কি করি? কি করে তে রাগ ভাঙাই? তে তো খুবই রেগে আছে আমার উপরে। তারপর আমি বেডরুমে চলে যাই আমার বাচ্চা বউটা রাগ ভাঙাতে। বিয়ের পর এই প্রথম আমার বাচ্চা বউটা আমার উপরে রাগ করেছে, তাই ওর রাগ না ভাঙালে হয়? কিন্তু বেডরুমে গিয়ে দেখি তে এখনো বসে বসে দুধ খাচ্ছে। তের এভাবে দুধ খাওয়া দেখে হঠাৎই আমার হাসি পেয়ে যায়। আর এই হাসির কারণ হচ্ছে তের এমন বাচ্চাদের মতো দুধ খাওয়া দেখে। তারপর আমি আমার বাচ্চা বউয়ের রাগ ভাঙাতে ওর সামনে গিয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে 2 কান ধরে উঠবোস করতে শুরু করি। হঠাৎ তের নজর আমার উপরে আসতেই আমাকে দেখেও হা হা করে হেসে দেয়। আর আমি উঠে গিয়ে আমার তেকে হক করি। কি হলো ওপ্পা, কি হয়েছে তোমার? কিছু না। তুমি কি আমার উপরে রাগ করেছো তে? না, কেন রাগ করবো ওপ্পা? রাগ করার মতো তো কিছুই হয়নি। আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো না, তাই আর কি। তবে তাতে কি হয়েছে? সবাই কি সবাইকে পছন্দ করে না তো? আচ্ছা ওপ্পা, তুমি কি কাউকে পছন্দ করো? তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি বাপি আর মামুনির সাথে এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ করি তো তে। কাকে? আমি তোমাকে পছন্দ করি তে। আমাকে? তুমি আমাকে
আমাকে পছন্দ করো, কিন্তু ওপ্পা আমি তো তোমার বোন হই। কে বলেছে তুমি আমার বোন হও? তুমি তোমার মিষ্টি বাচ্চা বউ। শোনো না ওপ্পা, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছি তে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। আচ্ছা, তে কেন এমন করছে? তে কি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে? না না, এটা হয়তো আমার মনের ভুল। আমি হয়তো এগুলো নিয়ে বেশি ভাবছি। এইসব ভাবতে ভাবতে আমি আমার সমস্ত অফিসের কাজ কমপ্লিট করে বাড়ি ফিরে আসি। বাড়ি গিয়ে দেখি তে মেজাজটা খিটখিটে, কথায় কথায় বিরক্ত ভাব প্রকাশ করছে এবং আমাকে ইগনোর করছে। কিন্তু তে এমন কেন করছে আর আমি সেটা জানবই বা কি করে? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রুমে চলে যাই। রুমে এসে দেখি তে হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই তে প্যাকেটটা লকারে ফেলে দেয়, আর আমি সেটা দেখেও না দেখার ভান করে বেডের উপরে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই তে প্যাকেটটা লকার খুলে ওর ভেতরে রেখে রুম থেকে চলে যায়। আশ্চর্য, প্যাকেটটার মধ্যে কি আছে? চোর প্যাকেটটা লকারের মধ্যে লুকিয়ে রাখছে তে। আচ্ছা, ওই প্যাকেটটার মধ্যে কি আমার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে? আমার সেটা জানতেই হবে। তাই তে বের হয়ে যেতেই আমি তাড়াতাড়ি করে উঠে লকারটা অনেকবার খোলার ট্রাই করি, কিন্তু আমি পারি না। মাঝরাতে তে হঠাৎই তার পেট চেপে ধরে কান্নাকাটি জুড়ে দেয়, আর তখনই আমি মমকে গিয়ে ডেকে আনি। মম এসে তেকে গরম দুধ খাইয়ে দিয়ে আমার দিকে লকারের চাবি দিয়ে বলে, বাবা, লকারের মধ্যে যে প্যাকেটটা আছে না, ওটা এনে দে তো। এই তো সুযোগ, লকারেতে কি লুকিয়ে রেখেছে সেটা দেখার। এইসব ভাবতে ভাবতে আমি মমের হাত থেকে লকারের চাবিটা নিই এবং লকারটা খুলে লকারে থাকা প্যাকেটটা হাতে নিয়ে আমি চমকে যাই, কারণ সেটা প্যাড, যেটা সাধারণত মেয়েরা পিরিয়ডের টাইমে ইউজ করে থাকে। তাহলে তে আমার থেকে এটাই লুকাচ্ছিল, আর এই কারণে তে আমাকে ইগনোর করছিল, আর এই কারণে তে এত মুডসিং হচ্ছিল। কিন্তু তে আমাকে বিষয়টা লুকাচ্ছিল কেন? তে কি আমাকে ভয় করছিল? তাই তে আমাকে কথাটা বলিনি, আর এই কারণে তে আমার থেকে দূরত্ব বজায় রাখছিল। মম চলে যেতেই আমি তেকে আমার কাছে টেনে নিয়ে ওর গালে গলায় ঠোঁটে স্পর্শ দিতে থাকি। প্লিজ ওপ্পা, আমার ভালো লাগছে না, আমাকে যেতে দাও। কেন যেতে দেবো তে? কেন? তুমি কোথাও যাবে না। আর তুমি কাঁদছো কেন তে? তোমার কি হয়েছে? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? দেখো তে, তুমি ভয় পেও না, আমি এইসব বিষয়ে সবই জানি। তুমি আমাকে আগে কেন বলোনি যে তোমার কষ্ট হচ্ছে? তুমি সত্যি জানো ওপ্পা? হ্যাঁ জানি। এবার বলো আমাকে এই ব্যাপারে কেন বলোনি তে? তোমার বকা খাবার ভয় বলিনি। পাগলি, আমি কেন বকা দেবো? আমি তো একটা মেডিকেল স্টুডেন্ট, আমি তো এসব ব্যাপারে জানি তে। তাহলে তুমি বাপের অফিসে যেতে চাও না কেন? আমার এসব ভালো লাগে না তে, তাই আর কি। এখন তুমি আমাকে প্রমিস করো যে আর কোনোদিনও কোনো কিছু আমার থেকে লুকাবে না। কিন্তু এইগুলো তো বলতে নেই ওপ্পা, একটা মার দেবো বোকা মেয়ে। কোনো পাপ হয় না এগুলোতে, বুঝেছো? ফার্দার যদি এসব কিছু লুকিয়েছো না, আমার থেকে খারাপ কেউ হবে না। কষ্ট হলে তুমি আমাকে বলবা, বুঝতে পেরেছো? এই বলে আমি আমার পাগলিটাকে আরো শক্ত করে হাগ করি। পরের দিন সকালে আমি আমার বাচ্চা বউটাকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই। সেখানে যেতে সুগার হিয়ং এর 4 বছরের ছেলে ইয়নমিন এসেই আমার কোলে বসে পড়ে এবং আমার গলা জড়িয়ে ধরে বলে, আঙ্কেল আঙ্কেল, আমার পেটের কি বেবি হবে? কেন বেবি, হঠাৎ এমন? আমার একটা আন্টির না বেবি হবে, তাহলে কি আমার পেটেরও বেবি হবে আঙ্কেল? ইয়নমিনের কথা শুনে আমি হেসে ফেলি। ইয়নমিন, আমি তো তোমার পেটেকে ফুলের টোকাও দিইনি, আর তুমি বলছো বেবি হবে। কি হলো আন্টি, কিছু ভাবছো? কিছু না বেবি। আরে জাঙ্কুক, এইভাবে বসে থাকলে হবে? রুমে গিয়ে ফ্রেশ হবে না? হ্যাঁ আপ্পা, হব তো। তা জাঙ্কুক, মম ড্যাডকে নিয়ে আসলে পারতে তো। আপ্পা, আসলে ড্যাড একটু ইম্পর্টেন্ট মিটিং এ আটকে পড়েছে, তাই তারা কালকে আসবে বললো। ও আচ্ছা, তাহলে বাবা তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, কেমন? হ্যাঁ যাচ্ছি। তারপর আমি ইয়নমিনকে জিমিনের কাছে রেখে সোজা রুমে চলে যাই। রুমে দরজা খুলে আমি তেকে দেখি ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। আমি তের কাছে যেতে তে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে আমার টি শার্টের বোতামগুলো এক এক করে খুলতে শুরু করে। উফ, ফাইনালি আমার বাচ্চা বউটা আমার ফিলিং বুঝতে পেরেছে। সো আই এম সো হ্যাপি। কিন্তু তখনই তে আমার মুডে 12টা বাজিয়ে দিয়ে বলে, ওপ্পা যাও গিয়ে শাওয়ার নিয়ে এসো। কেন? কারণ তুমি অনেক টায়ার্ড, সো তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। আচ্ছা যাচ্ছি বেবি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি তে একা একাই শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু বেচারি পারছে না। অনেকবার চেষ্টা করেছে, তাও পারিনি। তাই আমি তের কাছে গিয়ে বলি, কি হয়েছে তে, কোনো সমস্যা? দেখো না ওপ্পা, আমি শাড়িটা কখন থেকে পরার ট্রাই করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। আচ্ছা এদিকে এসো, আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি।
তারপর তে আমার কথা মতো ওর শাড়িটা নিয়ে আমার কাছে আসে এবং আমি সুন্দর করে আমার বাচ্চা বউটাকে শাড়ি পরিয়ে দিই। শাড়ি পরানোর পর আমি খেয়াল করে দেখি তে আমার দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে। ওই তে, কি দেখছো এইভাবে? ওপ্পা, তুমি এইভাবে টাওয়েল পরে আমার সামনে এসেছো কেন? তোমাকে দেখানোর জন্য এসেছি বেবি। দেখো ওপ্পা, দুষ্টুমি করো না, তাড়াতাড়ি ড্রেস পরে আসো না কুকি বেবি। আইস, যাচ্ছি। তারপর আমি চলে যেতে নিলে ফ্লোরে থাকা জলের উপরে পা পড়ে আমার পাটা স্লিপ খেয়ে যায় এবং আমি তেকে নিয়ে সোজা বেডের উপরে পড়ে যাই। আমরা দুজন পড়ে যাওয়ার কারণে বাই এনি চান্স তের বুকের ওপর থেকে তের আঁচলটা সরে যায় এবং তের বুক পুরো উন্মুক্ত হয়ে যায়। হঠাৎই এমন হওয়ার কারণে আমরা দুজনেই চমকে যাই। তখন হঠাৎ করে আমার দৃষ্টি যায় তের উন্মুক্ত বুকের উপরে। আমি কেন জানি না তেকে এই অবস্থা দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছি। নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, তাও পারছি না। এক পর্যায়ে নিজের মনের সাথে যুদ্ধে হেরে গিয়ে তের ঘাড়ে এবং গলায় পাগলের মতো কিস করতে থাকি আমি। তখনই হঠাৎ করে আমার কানে ভেসে আসে তের কান্নার শব্দ, কিন্তু আমি সেটাকে ইগনোর করে আমি নিজের কাজ করতে থাকি। প্লিজ ওপা, ছেড়ে দাও আমাকে। এগুলো তুমি কি করছো? কেন? আমি আমার বউকে আদর করছি, দেখতে পাচ্ছ না? আমার লাগবে না এসব আদর, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখন আমার মাথাটা অনেক গরম হয়ে যায় এবং তের হাত দুটো আমি শক্ত করে বেডের সাথে চেপে ধরে বলি, কেন কেন করবো না আমি আদর? শুনি, কি সমস্যা তোমার তে আমার সাথে? হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে তুমি। আমার তোমাকে দেখলেই ভয় লাগে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার লাগছে। ছাড়বো কেন? হ্যাঁ, ছাড়বো কেন? তুমি আমার বিয়ে করা ওয়াইফ, তাই তোমার উপরে আমার সম্পূর্ণ অধিকার আছে, বুঝতে পেরেছো এই কথাটা? আমার কথা শোনো না। এই দেখো দে, একদম কানে বসে ধ্যান ধ্যান করবে না। ওপ্পা টোপ্পা বাদ দিয়ে এখন তুমি আমার ওয়াইফ আর আমি তোমার হাজবেন্ড। গট ইট? হাজবেন্ড বলে এমন করবে আমার সাথে? তের মুখে ওপ্পা ডাকতে শুনে আমার মেজাজটা গরম হয়ে যায়, কিন্তু তের সাথে চোখাচোখি হতেই দেখি তে আমার ভয়তে কাঁপছে। তাই আমি নিজের রাগটা কন্ট্রোল করে তেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলি, বেবি, তুমি তোমার ওপ্পাকে একটা হাম দিলে ওপ্পা তোমাকে ছেড়ে দেবে। সত্যি ওপ্পা? হ্যাঁ বেবি, প্রমিস। তারপর আমার বাচ্চা বউটা আমাকে কিস দিয়ে ভরিয়ে দেয়। তারপর আমি তেকে আমার লিপস দেখিয়ে বলি, সেখানে কিস করতে বলি। আর তখনই তে লজ্জা পেতে শুরু করে। আমি তেকে লজ্জা পাওয়ার সুযোগ না দিয়ে আমি ওর ঠোঁট জোড়া দখল করে নিই। এইভাবে কিছুক্ষণ কেটে যায়। তারপর বৌদি এসে আমাদের খেতে নিয়ে যায়। ডাইনিং এ যেতে ইউনমিন তার তেতের কাছে বায়না ধরে ওকে খাইয়ে দেওয়ার জন্য। তারপর তে নিজের হাতে ইউনমিনকে খাইয়ে দেয়। খাওয়ার শেষ হওয়ার পর হঠাৎ ইউনমিন বলে ওঠে, পেপে পেপে, তোমার বেবি হলে আমার সাথে বিয়ে দেবে তো? ইউনমিনের কথা শুনে ডাইনিং এ থাকা সবাই হেসে দেয়। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আমার একটা জরুরি কনফারেন্সের জন্য অফিসে চলে যাই। কনফারেন্স শেষ করে বাড়িতে ফিরে দেখি তে ইউনমিনকে কোলে বসে আদর করে পড়াচ্ছে। তার কিছুক্ষণ পর আমরা ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই ইউনমিন এসে আমার গলা জড়িয়ে ধরে শুয়ে পড়ে এবং আমাকে বলে, আঙ্কেল আঙ্কেল, আমি কি তোমাদের সাথে শুতে পারি? হ্যাঁ বেবি, কেন পারো না? কিন্তু তোমার তেতে কই? আমার জন্য দুধ বানাতে গিয়েছে কিচেনে। ও আচ্ছা। আর তখনই আমার বাচ্চা বউটা আমার কাছ থেকে ইউনমিনকে নিয়ে দুধ খাইয়ে দেয় এবং দরজা লাগিয়ে নাইট ল্যাম্পটা জ্বেলে দেয়। ইউনমিনকে আদর করে ঘুম পাড়াতে থাকে। আমার বাচ্চা বউটা হাফ হাফ মনে হচ্ছে ইউনমিন যেন আমাদেরই বেবি। আর শুধু তাই নয়, তের আচার ব্যবহার একজন আদর্শ মায়ের চরিত্র ফুটিয়ে উঠছে। এসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি তে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তাই আমি তখনই ইউনমিনকে ওর কোলের মধ্যে রেখে তের আরো ক্লোজ হয়ে শুয়ে পড়ি এবং তে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে আমার ঘুম ভাঙতে আমি দেখি ইউনমিন আমার বুকে উপরে কান্নাকাটি করছে। কি হলো ইউনমিন, কাঁদছো কেন? তুমি আমার পেটেকে নিয়ে চলে গেলে, আমি কি নিয়ে থাকবো? আমার তো পেটেকে ছাড়া একদম ভালো লাগে না। তাহলে তুমিও আমাদের সাথে চলো ইউনমিন। কি হলো ইউনমিন বেবি, তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে পেটে? না ইউনমিন বেবি, আমি কোথায় যাবো তোমাকে ছেড়ে? যেখানে যাবো সেখানে তোমাকে নিয়ে যাবো, ওকে? তারপর ইউনমিন তার তেতের আর আমার গালে দুটো কিস দেয়। দেন আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে যাই। নিচে যেতে দেখি মম ড্যাড এসে গিয়েছে আর তাদের আদরমিকে আদর করছে। এতে অবশ্য দোষ কিছু নেই, কারণ আমার মম ড্যাডের মেয়ের অভাবতেই পূরণ করেছে। তখন আমার ভাবনায় বিচ্ছেদ ঘটে। আমার মম বলে, খিরে জাঙ্কু, শ্বশুরবাড়িতে এসে জামাই আদর পেয়ে মম ড্যাডের কথা ভুলে গিয়েছিস তাই না? না মম, আসলে আমার খেয়াল ছিল না। তাহলে
তাহলে তোমার খেয়াল কোথায় থাকে বাবা? পেটের কাছে। হ্যাঁ দাদু ভাই, তুমি কি বলছো? বলছি আঙ্কেলের মন পেটের কাছে থাকে। ইউনমিনের কথা শুনে আমি বেশ লজ্জা পেয়ে যাই। তখনই হঠাৎ খেয়াল করে দেখি তে কোথাও নেই। আশ্চর্য, তে কোথায় গেল? তখন জিমিন আমাকে বলে, শাঙ্কু তুমি যাকে খুঁজছো না সেটা রুমে আছে। ও আচ্ছা ঠিক আছে বৌদি। তারপর আমি সবাইকে বাহানা করে রুমে চলে যাই। রুমে যেতে দেখি তে সবেমাত্র শাওয়ার নিয়ে টাওয়েল পরে বের হয়েছে। তাই আমি গিয়ে তেকে পিছন থেকে জড়িয়ে ধরি। আর তে ভয় পেয়ে আমাকে বলে, ওপ্পা আমাকে ভয় পাওয়াচ্ছ কেন তুমি? এবার যাও, আমি এখন ড্রেস পরবো। তখন আমি তেকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে আমার দিকে ঘুরে ওর ঠোঁট জোড়া আবারও দখল করে নিই। কি মজা কি মজা, আঙ্কেল তেকে পাপ্পি দিয়েছে, একদম পাপা যেরকম মাম্মাকে দেয়। আর তখনই তে আমাকে ছেড়ে দিয়ে এক দৌড়ে বাথরুমে চলে যায়। যা, ইউনমিন মনে হয় সবই দেখে ফেলেছে। এবার কি হবে? দেখো ইউনমিন বেবি, আমি তোমাকে চকলেট শপে নিয়ে গিয়ে চকলেট কিনে দেবো, কিন্তু তুমি আঙ্কেলকে প্রমিস করো তুমি যা যা দেখেছো তুমি কাউকে বলবে না, ঠিক আছে? তুমি তেকে আদর করছো, আমি তো সবাইকে বলবো। ইউনমিন আমি বললাম তো আমি তোমাকে চকলেট কিনে দেব। সত্যি দেবে তো? মনে থাকে যেন, ভুলে গিয়ে আমি সবাইকে বলে দেবো যে তুমি আমার তেকে ঠোঁটে পাপ্পি দিয়েছো। ওরে দুষ্ট ছেলে, আমাকে ব্ল্যাকমেল করাচ্ছে। কি হলো আঙ্কেল, আমার চকলেট দাও। এখন তো আমার কাছে নেই, একটু পরে কিনে দিই। আচ্ছা আঙ্কেল, কিন্তু আমার তেতে কই? তোমার তেতে বাথরুমে গিয়েছে। ও, তেতে বাথরুম থেকে আসলে তুমি তেতেকে নিচে এসো, নিচে সবাই তেতের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? আচ্ছা ইউনমিন, ঠিক আছে। তারপর ইউনমিন চলে যায়। ও যাওয়ার পর তে বাথরুম থেকে বের হয়। দেন আলমারি থেকে ওর ড্রেস নিয়ে সেটা পরতে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর তে বেরোলে তে চুলগুলো আমি ভালো করে মুছিয়ে দিয়ে তেকে নিয়ে নিচে চলে যাই। সেখানে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে বসি। ব্রেকফাস্টের মাঝে ইউনমিন হঠাৎ করে এসে তের কোলে বসে পড়ে এবং বলে, তোমার বেবি হয়ে তুমি কি আমাকে কম আদর করবে? না বেবি, তুমি তো দুজনকে সমানভাবে আদর করবো। সত্যি? হ্যাঁ বেবি। তারপর তে ইউনমিনকে খাইয়ে দেয়। ও মা গো মা, মাসি আর ভাগ্নের কি ভালোবাসা। কে জানে আমাদের কবে এমন একটা সুন্দর একটা বেবি হবে। কি হলো জাঙ্কুক, কিছু ভাবছিস? কিছু না ড্যাড। তাহলে খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। ওপ্পা তোমার প্লেটটা এদিকে দাও তো। এ নাও তে, দেখি হাঁ করো। তারপর আমার বাচ্চা বউটা আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। বউয়ের হাতে তৃপ্তি করে খাচ্ছি দেখে সবাই আমাকে নিয়ে মজা করতে শুরু করে। সবার মজা থেকে বাঁচতে আমি আমার বাচ্চা বউটাকে নিয়ে রুমে চলে যাই। বিকেলে ইউনমিনকে নিয়ে আমরা ঘুরতে যাই। ইউনমিন পার্কে যাওয়ার বায়না করায় আমরা ওকে সেখানে নিয়ে যাই। পার্কে ঘোরাফেরা শেষে ইউনমিনকে অনেক চকলেট কিনে দিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসি। কিন্তু বাড়িতে ফিরতে এসে দেখি মেজাজটা আমার খারাপ হয়ে যায়, কারণ আয়ু আর তার হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতে এসেছে। তখন মম বলে আয়ুর হাজবেন্ড আমার দূর সম্পর্কের আঙ্কেল হয়, তো সে আঙ্কেল আর তার ওয়াইফ অর্থাৎ আয়ুকে নিয়ে আমার ওয়াইফকে দেখতে এসেছে। এখন আর আমার মনে আয়ু নেই, আমার মন জুড়ে আমার তে বিরাজমান। তাই তাদের সাথে আলাপ পর্ব সেরে নিয়ে আমি আমার রুমে চলে যাই। রুমে যেতে কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর আমি তাতে বিরক্ত হয়ে যাই। হঠাৎ করে আমার চোখ পড়ে সামনে থাকা আয়নার দিকে। হ্যাঁ, সেটা আর কেউ নয়, সেটা আয়ু, যে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। তখনই আমি ওকে নিজের কাছ থেকে ছাড়িয়ে আয়ুর গালে ঠাস করে দুটো চড় বসিয়ে দিই। তুমি আমাকে মারলে বেবি? জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমি বিবাহিত আর আমার ওয়াইফ আছে যাকে আমি খুব ভালোবাসি। তা ভালোবাসো না বেবি, আমি কি তোমাকে কোনো কিছু বলেছি? আমার তো কোনো প্রবলেম নেই, তবে আমরা আমাদের রিলেশনটা তো কন্টিনিউ করতে পারি জাঙ্কুক, তাই না? চলো না বেবি, আমরা আবার লিভিং টুগেদারে যাই। আজকাল তো সবাই লিভিং টুগেদারে যায়, আমরা না হয় যাই বেবি। দেখো না, এই বুড়ো হাজবেন্ডটাকে দেখে কিচ্ছু হয় না, আর এই ব্যাটাটা আমার চাহিদাগুলো বোঝেই না। তাই বলছি আমাদের মধ্যে যেগুলো হয়নি সেগুলো তো এখন হওয়া উচিত। দেখো জাঙ্কুক, আমি তো বলছি না তোমার ওয়াইফকে ছেড়ে দাও। আরে বাবা, আমরা সবকিছু লুকিয়ে লুকিয়ে করব, কেউ কিছু জানতেই পারবে না। না আমার হাজবেন্ড জানতে পারবে, না তোমার ওয়াইফও জানতে পারবে। আয়ুর এসব কথা শুনে মেজাজ বিগড়ে যায় আমার, তাই আমি আবারও ওর গালে চড় বসিয়ে দিই। কি মনে করেছিস তুই আমাকে? হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রেখে দে, আমি তেকে নিজের থেকে বেশি ভালোবাসি। মরে গেলেও আমি তের সাথে চিট করতে পারবো না। তখনই বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দ হয়, আমি তাই বাইরে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি কফি মাগটা ফ্লোরে পড়ে আছে, কিন্তু সেটা নিয়ে আসার মানুষটাই নেই। তখন আমি কাউকে সিঁড়িতে নিচে নেমে যেতে দেখি, আর সেটা আর কেউ নয়, সেটা তে ছিল।
ও শিট, তার মানে তে এতক্ষণ দাঁড়িয়ে দিয়ে আয়ুর সব কথা শুনে ফেলেছে। ও নো, এবার তে যদি আমাকে ভুল বোঝে। কি হলো বেবি, কে ছিল এখানে? তখন আমার মাথা আরো গরম হয়ে যায় এবং আমি আয়ুর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গিয়ে সবার সামনে দাঁড় করিয়ে আয়ুর দু গালে দুটো চড় মারি। আঙ্কেল, তোমার ওয়াইফকে সামলাও, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ মানছি, ও আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমাদের মধ্যে এমন কিছুই হয়নি যে ও আবারও ওর নোংরামির টানে ওর কাছে আমি ফিরে যাব। আমি একটা ম্যারিড পার্সন, আর আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। আমার জীবনে শুধু ওই আছে, আর ওই শুধু থাকবে। ওকেই আমি ভালোবাসি, ওকে ভালোবাসতে চাই আমি। সো প্লিজ আঙ্কেল, তুমি তোমার ওয়াইফকে নিয়ে এখান থেকে চলে যাও। আমাকে আমার ওয়াইফকে নিয়ে বাঁচতে দাও প্লিজ। আর তখনই আঙ্কেল আয়ুবকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর আমি আমাদের বেডরুমে চলে আসি। আর রুমে এসে দেখি তে চুপচাপ বসে আছে। তাই আমি তের কাছে গিয়ে তেকে জড়িয়ে ধরে বলি, তুমি কি রাগ করেছো? কেন পা? না মানে, তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো? না, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি না প্লিজ মিথ্যা কথা বলো না অপ্পা, আমি সব জানি, আমি তো সব শুনেই নিলাম। কিন্তু আমি এটা বুঝলাম না, ও তোমাকে বিয়ে না করে লিভিং টুগেদারে থাকতে চায় কেন? এগুলো তো ঠিক না, তাই না অপ্পা? কিন্তু তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে তে? কেন, কোথায় যাব? তুমি ওকে বিয়ে করবে, ওকে নিয়ে থাকলে আমি তো একা হয়ে যাবো, তাই না? তো আমি কি নিয়ে থাকবো তখন? আমার তোমাকে নিয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না অপ্পা। তাহলে আমার খুব কষ্ট হবে, তুমি জানো? হ্যাঁ জানি, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তে, কোথাও যাব না, কোথাও যাব না। গট ইট? তুমি আমার আর শুধুই আমার, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাইতে। ওপ্পা তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। আমি কাঁদছি তোমাকে হারানোর ভয়তে, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি সেটা তোমার আচার ব্যবহারে লক্ষ্য করেছি। তুমি একটু হলেও তোমার হাজব্যান্ডকে বুঝতে পেরেছো, হাজব্যান্ডের মর্মটাও বুঝতে পেরেছো। তাই আমি তোমাকে ছেড়ে কখনো যাব না তে, কখনো না। আই এম প্রমিস বেবি। চলো ওপ্পা, কাঁদছো কেন? আর কি ভাবছো? কিছু না বেবি, সত্যি। আচ্ছা, আমি আর কোনোদিনও কাঁদবো না, কেমন? আচ্ছা ওপ্পা, তুমি কি দরজাটা লাগিয়ে দিস না, আমার খুব ঘুম পাচ্ছে। ওকে বেবি। তারপর আমি দরজা লাগিয়ে এসে তের পাশে থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এইভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি তের ঠোঁটের কাছে এগিয়ে যাই, উদ্দেশ্য তের ঠোঁট জোড়া দখল করা। না ঘুমিয়ে বাথরুমে করছো কেন তুমি? না মানে আসলে, যাও গিয়ে ঘুমাও। তে তুমি তো জানো, আমাকে আদর না করে ঘুম পাড়ালে আমার ঘুম আসতে চায় না। তো তুমি কি আমাকে আদর করে ঘুম পাড়াবে না বেবি? তারপর তে আর কোনো কথা না বাড়িয়ে আমাকে ওর বুকে জড়িয়ে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি তে আমার পাশে নেই। যা বাবা, তে কি আমার উপরে অভিমান করে চলে গেল নাকি? তাই আমি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে নিচে চলে যাই। সেখানে গিয়ে দেখি জিমিন তেকে সোফায় বসে তের দু পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। বাচ্চা ভাইয়ের আলতা রঙা পা দুটো দেখতে অনেক সুন্দর লাগছে, তবে খালি খালি পা দুটো দেখতে কেমন যেন চিকেন লেগ পিসের মতো মনে হচ্ছে। তাই আমি তের আলতা পরা শেষ হলেই তেকে কোলে তুলে আমাদের বেডরুমে নিয়ে আসি এবং ওর জন্য ইউকে থেকে আনা পায়েল দুটো পরিয়ে দিই। আর তে খুশি হয়ে আমার কপালে মিষ্টি করে চুমু এঁকে দেয়। তারপর আমি তেকে হক করি, আর তে আমাকে বলে, ওপ্পা তুমি যদি আমার সাথে দুষ্টুমি করেছো না, আমি কিন্তু চিৎকার করবো। ও বউ, এমন করো না বেবি, আমি তোমার হাজবেন্ড না, আমাকে একটু আদর করতে দাও না গো। হয়েছে, বললেই হলো। এত আদর করো তাতে হয় না নাকি? তুমি এত খারাপ কেন ওপ্পা? সারাদিন শুধু আদর করো, এত আদর করলে তো আমি বাজার হয়ে যাব। দেখো তে, আমি খুব ধৈর্যহীন মানুষ, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কেমন বেবি? আরে তোমার ধৈর্যের পরীক্ষা তোমার কাছে রাখো তো, আমি এখন আসি। টাটা, বাই বাই, এখন আমি যাই। আই লাভ ইউ টু ওপ্পা। এটা শুনে সামনে তাকিয়ে দেখি আমার বাচ্চা বউটা আমাকে দেখে হাসছে। ওরে ফাজিল, তাহলে তুমি যাওনি? দরজা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখা হচ্ছিল। কি? আমি তোমাকে দেখছিলাম নাকি তুমি আমাকে দেখছিলে? মানে তে কাঁদছো কেন বেবি, কি হয়েছে? তুমি আমাকে আই লাভ ইউ কেন বলেছো ওপ্পা? আই লাভ ইউটা কত খারাপ এটা তুমি জানো? হোয়াট? এসব তোমাকে কে বলেছে বেবি? পাপা আমাকে বলেছে আই লাভ ইউ খুব খারাপ একটা শব্দ, তাই কেউ যদি আমাকে আই লাভ ইউ বলে পাপা তাকে বুকে দিতে বলেছে, আর আমার কথা কাজ না হলে পাপাকে গিয়ে বলে দিতে বলেছে। কিন্তু তুমি যা পচা, আমার কথার কাজ কখনোই হবে না, তাই আমি এক্ষুনি পাপাকে গিয়ে তোমার নামে নালিশ করব, কারণ তুমি আমাকে পচা কথা বলে কষ্ট দিয়েছো। তখনই আমি তেকে জড়িয়ে ধরে বলি, বেবি, আমার সুইট বেবি না তুমি? এমন কথা বলে না বেবি, সবাইকে বললে সবাই কি ভাববে? তুমিই বলো। কিচ্ছু ভাববে না, বরং তোমাকেই পচা বলবে ওপ্পা, কারণ তুমি আমার
সাথে পচা কথা বলেছো। তাহলে তুমি আমাকে আই লাভ ইউ টু কেন বললে তে? কারণ নিচে আমাকে বলেছে যে কেউ আই লাভ ইউ বললে তাকে উত্তরে আই লাভ ইউ টু বলতে হয়। রিয়েলি? তা এই লিসাটা আবার কে শুনি? ও আমার বেস্ট ফ্রেন্ড। ভুলে গিয়েছো তুমি? আগেও তো ওর কথা বলেছিলাম তোমাকে। ও হ্যাঁ, মনে পড়েছে। তখন আমি খেয়াল করে দেখি আমার বাচ্চা বউটা আমার কাছে নেই। হ্যাঁ, তাই কই? এক্ষুনি তো এখানে ছিল, আবার ভ্যানিশ হয়ে গেল। জাদুটা তো জানে না কি? তখন জিমিন বৌদি আমাদের রুমের বাইরে থেকে বলে, এই যে জাংকুক, নিচে চলো। কেন বৌদি, কিছু হয়েছে আবার? নিচে তোমার জন্য বিচার সভা বসেছে। নয়, হ্যাঁ, নিচে চলো, নিচে গেলেই বুঝতে পারবে। তারপর আমি জিমিন বৌদির কথা শুনে এক ছুটে নিচে চলে যাই। সেখানে যেতেই দেখি তে ড্যাড আর আপ্পা মাঝখানে বসে আমার নামে নালিশ করছে। আর শুধু নালিশই না, আমি আজ পর্যন্ত থেকে যতটা কিস করেছি তা হিসেব করে বলছে। পরিশেষে আমি ওকে আই লাভ ইউ বলছি সেটাও নিয়ে সবার কাছে নালিশ করেছে। বিচারকগণ ভিকটিমের বক্তব্য শুনে আমার পানে চেয়ে মৃদু মৃদু হেসে বলে, মা, ও বোকা, তাই বুঝতে পারিনি। তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা? আর ওকে কখনোই না। আমাকে পেলে আবার কিস দেবে। বাপি, ও অনেক পচা, তোমরা জানো না। তখন সেখানে থাকা সবাই আমার অবস্থা দেখে মুখ চেপে হেসে দেয়। আর আমি বোকা হাদার মতো থেকে সরি বলে ওপরে চলে আসি। রুমে আসার পর হঠাৎ করে কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর আমি জানি এটা কে, এটা আর কেউ না, এটা তে। তাই আমি তের হাতটা ছাড়িয়ে নিয়ে পেছনে এক পাশে শুয়ে পড়ি। কি হলো বানি বেবি, তুমি কি আমার উপরে রাগ করেছো? কি হলো, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। ওকে, থাকো তুমি রাগ করে, আমি শাওয়ার নিতে গেলাম। তারপর তে সত্যি আমার রাগ না ভাঙিয়ে শাওয়ার নিতে বাথরুমে চলে যায়। আশ্চর্য, আমি রেগে আছি জেনেও আমার রাগ না ভাঙিয়ে চলে গেল। তাই আমি রাগে অভিমানে চুপ করে বিছানায় এক পাশে শুয়ে থাকি। হঠাৎ কিছুক্ষণ পরে কেউ আমার গায়ের উপরে উঠে আমার গালে কিস করতে থাকে এবং আমি সেই ব্যক্তিটাকে খপ করে জড়িয়ে ধরি। কারণ সেই ব্যক্তিটা আমার মিষ্টি বাচ্চা বউটা এবং তের ভিজে শরীরে জল থাকার কারণে আমিও ভিজে যাচ্ছি। আর নিজেকে সামলাতে না পারে চোখ খুলে তের ঘাড়ে হাত দিয়ে তের মুখটা নিজের কাছে এনে তের ঠোঁট চোরা দখল করে এবং গভীরভাবে ভালোবাসতে থাকি নরম ঠোঁট দুটো। কিছুক্ষণ পর তের ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে তের দিকে তাকিয়ে বলি, এভাবে ভিজে গায়ে আছো কেন বেবি? যাও হয়ে চেঞ্জ করে এসো। তুমি কি কানা? কই আমি ভিজে গায়ে? তাহলে আমি ভিজে গেলাম কিভাবে? চুলের জন্য। তখনই খেয়াল করে দেখি তের চুলের জল একটু একটু করে আমার মুখে এসে পড়ছে। আর এই জিনিসটাই খুব ভালো লাগছে আমার। নিজেকে কেন জানি না হারিয়ে ফেলছি আমি। কিন্তু তখনই আমার অভিমানের কথাটা মনে পড়ে যায় এবং আমি রেগে গিয়ে বলি, আমি তোমাকে আদর করলে তুমি আমাকে বকা দাও, তাহলে তুমি আমাকে আদর করলে কেন? ও, নিজে আদর করতে পারো আর আমি আদর করলে দোষ? তুমি রেগেছিলে বলেই তোমাকে আদর করে রাগ ভাঙাতে চেয়েছিলাম আমি, কিন্তু এখন আর করবো না। থাকো তুমি তোমার রাগ নিয়ে, তাতে আমার কি? ঠিক, তাতে তোমার কি? তোমার কিছু না হলে এখানে বসে আছো কেন? যাও, ভাগো এখান থেকে। আমি তোমার থেকে বেশি আয়ুবকে ভালোবাসি। এটা শোনা মাত্রই তে আর কোনো কথা না বাড়িয়ে আমার উপর থেকে উঠে রুম থেকে চলে যায়। আর আমিও ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে দিয়ে অফিসে চলে যাই মিটিংয়ের জন্য। কিন্তু কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছি না মিটিংয়ে, কারণ আসার সময় আমার বইয়ের চাঁদপাড়া মুখটা দেখে আসতে পারিনি। মিটিং শেষ হতে হতে প্রায় রাত 9টা বেজে যায়। তাই মিটিং শেষ করায় বন্ধুদের সাথে ডিনার করে তেকে কল করি, কিন্তু তে কল রিসিভ করে না, যার কারণে আমি আরও অস্থির হয়ে যাই। তাই আমি তখনই বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে শুনি তে সারাদিন কিছুই খায়নি আর এখনো না খেয়ে ছাদে আছে। তাই আমি তের জন্য খাবার নিয়ে ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি আমার দেওয়া পায়েলটা খুলে রেখে ছাদের দোলনায় শুয়ে আছে তে। আমি আস্তে করে তের কাছে গিয়ে তের গালে চুমু এঁকে দিই, আর তখনই ও আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়। তাই আমি ওকে আমার বুকে চেপে ধরে বলি, তুমি এখনো খাওনি কেন তে? আর আমার ফোনটা রিসিভ করোনি কেন? তুমি কি জানো তে আমার কত টেনশন হচ্ছিল? তে, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে কেন এমন করছো? শোনো, তুমি আমাকে ভালোবাসার কথা বলো না। তুমি যাকে ভালোবাসো তাকে গিয়ে ভালোবাসার কথা বলো ওপ্পা। বেবি, আমার কথাটা তো শোনো। কিন্তু না, তে আমার কথা না শুনেই খাবারগুলো ফেলে দিয়ে চলে যায়। তখন জিমিন বৌদি সেখানে এসে আমার কাঁধে হাত রেখে বলে, জাংকুক, আমার ননদটা হয়তো কিছু বোঝে না, কিন্তু নিজের জিনিস যে অন্য কাউকে দিতে নেই সেটা ঠিকই বোঝে। তুমি ঝগড়া করার সময় তেকে যে কথাগুলো বলেছিলে সেগুলো শুনে খুব কষ্ট পেয়েছে ও। এভাবে কি দেখছো?
তোমার বউ কিছু বলিনি, আমি নিজের কানে সব শুনেছি। জাঙ্কুক, তুমি যখন এতই তোমার আয়ুকে ভালোবাসো, তাহলে আমার ননদিনীকে কেন বিয়ে করেছো? মজা নেওয়ার জন্য? বৌদি, তুমি আমাকে ভুল বুঝছো। ওকে ফাইন, আমি নয় তোমাকে ভুল বুঝলাম, কিন্তু আমার ননদ, ওকে তুমি কি করে বোঝাবে? বৌদি, আমি তো একে ঠিক ম্যানেজ করে নেব, টেনশন নিও না। তুমি যতটা সহজ ভাবছো অতটা সহজ নয় জাঙ্কুক, ননদিনীকে ম্যানেজ করা। আর তখনই তে সেখানে এসে আমার দেওয়া সমস্ত গিফট আমাকে দিয়ে চলে যায়, আর আমি ওর পেছনে ছুটে যাই। গিয়ে দেখি তে মমের সাথে শুয়ে আছে। তুই এটা ঠিক করলি না জাঙ্কুক। ইয়ঞ্জিনা সবিন সব জেনেও আমাদের অনুরোধে একমাত্র আদরে মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছে। তারা যদি জানতে পারে তুই এখনো এসব নিয়ে পড়ে আছিস, তাহলে তারা কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস তুই? কালকে তো গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিস জাঙ্কুক যে তুই তোর ওয়াইফকে ভালোবাসিস, আর আজকে তোর ভালোবাসা এই নমুনা দেখালি তুই। আমি যদি ভুল না হই, বিয়ের বাড়িতেও হয়তো তুই ওকে আয়ো করে ঠেলে রেখেছিলিস, তাই না? তাই তো ও তোর থেকে দূরে থাকছে। মম, তোমার কথা শোনার মুড নেই জাঙ্কুক আমার, তাই তুমি এখন আসতে পারো। আমি আর কথা না বাড়িয়ে সোজা রুমে চলে আসি। রুমে একা একা কিছু ভালোই লাগছে না। পেকে ছাড়া সবকিছু কেমন যেন নিস্তব্ধ লাগছে আমার। এখন আমি হাড় হাড়ে টের পাচ্ছি। তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। দরজার দিকে তাকিয়ে দেখি তে রুমে এসেছে। তেকে দেখা মাত্রই আমি আমাদের বিছানাটা ঠিক করে ফেলি ওকে আমার কাছে নিয়ে শোয়ার জন্য, কিন্তু আমি যা ভাবি সব উল্টো হয়ে যায়। ও আমাকে ইগনোর করে নিচে কার্পেট বিছিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ে। তে এতটা হার্টলেস কি করে হতে পারো? আমি একটু রাগের মাথায় কী সব বলে ফেলেছি সেটা বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? এসব ভাবতে ভাবতে চোখের করে জল এসে যায় আমার, কারণ আমি বাইরে থেকে খেয়ে এসেছি, কিন্তু আমার বাচ্চা বউটা কিছুই খায়নি। খুব কষ্ট হচ্ছে আমার, তাই আমি বিছানা থেকে উঠে তের পাশে শুয়ে পড়ি। আর তে ঘুমাতেই আমি ওকে আমার বুকে টেনে নিয়ে আদরে গলায় বলি, বেবি একটা, তোমার রাগ যদি আমি না ভাঙাতে পেরেছি, তাহলে আমিও তোমার হাজবেন্ড না। তখন হঠাৎ করে খেয়াল করে দেখি তের হাত পা পুরো গরম হয়ে আছে, তাই তখনই আমি তেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিই। আর তের গলায় হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে তে। তাই সাথে সাথে তের জ্বর মেপে আমি গিয়ে সবাইকে ডেকে আনি, আর আমার বন্ধু তেহুনকে কল করি, যে একজন ডক্টর। তেহুন এসে তের চেক আপ করে এবং জানায়, জাঙ্কুক, চিন্তা করার কোনো কারণ নেই। আসলে সিজন চেঞ্জ হয়েছে তো, তাই ঠান্ডা গরম আবহাওয়ায় বৌদির একটু ভাইরাস ফিভার হয়েছে। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সিজনে চেঞ্জ হওয়াটায় বৌদির শরীরটা একটু টলারেট করতে পারিনি, তাই এমনটাই হয়েছে। আচ্ছা জাঙ্কুক, বৌদির কি কোল্ড অ্যালার্জি আছে? হ্যাঁ বাবা, একটু ঠান্ডা লাগলে খুব অসুস্থ হয়ে পড়ে আমার মেয়েটা। ও, তাহলে তো বৌদিকে দেখে শুনে রাখতে হবে জাঙ্কুক, নয়তো আরও অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা জাঙ্কুক, আমি যে মেডিসিনগুলো লিখে দিয়েছি সেগুলো ঠিকমতো খাইয়ে দিস এবং যত্ন নিস বৌদি, তাহলে দেখবি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তের চেক আপ করে তেহুন যেতেই আমি তেকে আমার বুকে জড়িয়ে ধরে বসে থাকি। কিছুক্ষণ পর আমার বাচ্চা বউটা জেগে গিয়ে আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়, কিন্তু আমি সেই দিকে খেয়াল না করে ওকে জোর করে খাইয়ে আর মেডিসিন খাইয়ে দিই। আর তে তাতে রেগে গিয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। ধুর বাবা, ভালো লাগে না, এখনো রেগে আছে ও। করলে যে আমি ওকে আবার ফিরে পাবো কে জানে, সেটা তো আমার জানা নেই। আর হঠাৎই তখন চট করে আমার মাথায় একটা বুদ্ধি এসে যায়, আর আমিও তের অভিমান ভাঙানোর প্ল্যান করে শুয়ে পড়ি। পরের দিন ভোরবেলা উঠেই তের রাগ ভাঙানোর পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ি। রাতে জিমিন বৌদিকে বলি তেকে নিয়ে ছাদে চলে আসতে। রাত্রে তে একাই ছাদে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে পুরো ছাদটা বেলুন ভরে আছে। বেলুনগুলো রেখে আরেকটু সামনে এগিয়ে দেখে আমি ছাদের মাঝখান বরাবর বেলুন দিয়ে সরি লিখে দাঁড়িয়ে আছি, শুধু তারই জন্য। আমার বাচ্চা বউটা আমার আরেকটু কাছে আসতেই আমি তেকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করি, কিন্তু আশ্চর্য, তে তাতে কোনো রিয়াকশন না করে আমার হাত থেকে ছো মেরে গোলাপগুলো নিয়ে সোজা রুমে গিয়ে ঘুমানোর ভান করে শুয়ে থাকে। আর তার কিছুক্ষণ পর আমি রুমে এসে তের কাছে গিয়ে তের বুকে মুখ গুজে কান্নাকাটি জুড়ে দিই, কারণ এই সব কিছু আমার জন্যই হয়েছে। তাই তে খুব রেগে আছে। হঠাৎই কেউ আমার মাথায় হাত বুলাতে শুরু করে, তাই মাথা তুলে তের দিকে তাকাতেই দেখি তে আমার মাথায় মৃদু মৃদু হাসছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো পা, কাঁদছো কেন? তের এই প্রশ্ন শুনে আমি হতভম্বের মতো তের দিকে তাকিয়ে থাকি। কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো বেবি। ক্ষমা? আর তোমাকে? কখনোই না। তোমার এত কান্নার শখ হলে আয়ুর কাছে গিয়ে কাঁদো না, আমার কাছে কাঁদছো কেন? তুমি আমার সব তে, আমি শুধু তোমার সামনেই কাঁদবো। তোমার কান্না করতে ইচ্ছা করলে বাইরে গিয়ে কাঁদো, আমার কাছে কেঁদো না প্লিজ, কারণ আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চাই।
আমি কোনো কথা না বলে তের বুকে মুখ গুজে শুয়ে আছি। কিছুক্ষণ পর তে আমাকে বলে, হয়েছে আমার বেবি বানি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বেবি, তুমি আমাকে ক্ষমা করে দিলে এভাবে রেগে রেগে কথা বলছো কেন? আমার ইচ্ছা করছে তাই, তুমি আমাকে মোটেও বিরক্ত করো না। গট ইট? চলে যাও অপ্পা। কোথাও যাব না আমি। তুমি এইভাবে কথা বলছো কেন তে? কারণ তুমি আমার থেকে বয়সে বড় তাই। আমি তোমার থেকে অনেক বড় তো নই, বরঞ্চ 1.5-10 বছরের বড়। ওই তো, তুমি বুড়ো বড়। আচ্ছা, তুমি নাকি আমাকে কোলে নিয়েছিলে, মামুনি বলছিল আমাকে। হ্যাঁ, কোলে নিয়েছিলাম তো। আমার ওয়াইফকে আমি কোলে নিয়েছি। কারো কোনো সমস্যা? আমার সমস্যা, কারণ আমার বিয়ে হয়েছে তোমার মতো বুড়োর সাথে। দেখো বেবি, আমার 28 বছর বয়স, তাই তোমার কোনো বুড়োর সাথে বিয়ে হয়নি। কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, বুড়ো একটা। তে, তুমি কি এখান থেকে যাবে নাকি আমি চিৎকার করে সবাইকে ডাকবো? তখন আমি তেকে আমার বুকের সাথে চেপে ধরে বলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর এখন তো যাচ্ছি না। গট ইট? তাতে তুমি যতই রেগে যাও না কেন। প্লিজ ওপ্পা, আমি তোমাকে টলারেট করতে পারছি না। তুমি তো জানো আমি অসুস্থ, তাহলে কেন এমন করছো? কারণ আমি তোমাকে ভালোবাসি তে, আর তোমাকে ফেলে আমি কোথাও যাব না। আবার আমি কোনো মিথ্যে কথা বলছি না তে, আমি তোমাকে সত্যি কথা বলছি। সেদিন রাগের মাথা যে কথাগুলো বলেছিলাম সেটা সত্যি নয়। অসভ্য তুমি, যাও এখান থেকে। তুমি একটা মিথ্যুক, আমি তোমার কথা বিশ্বাস করি না। তে, তুমি আমার কথাটা তো শুনবে। কি কথা শুনবো ওপ্পা? আসল সত্যিটা তো আমি ফার্স্ট নাইটেই জেনে গেছি যে তুমি অন্য কাউকে ভালোবাসো। হ্যাঁ মানছি, আমি বোকা, হয়তো কিছু বুঝি না, তবে যেটুকু বুঝি সেইটুকুতেই চলে যায় আমার। আর যেটুকু বুঝতাম না সেইটুকুও বুঝে গেছি আমি, কারণ আমার মা আমাকে ভালো করে বুঝিয়েছে। তুমি তো আয়ুর্ণীকে বলেছিলে আমার সাথে বিয়ে হলেও তুমি শুধু তাকেই ভালোবাসবে। সবই তো ঠিক ছিল, দেন হঠাৎ করে কি হলো যে তুমি আমাকে নিয়ে পড়লে? তোমার গার্লফ্রেন্ডের সাডেনলি বিয়ে হয়ে যাওয়ায় কি তোমার মতটা বদলে গেল? তাই তুমি কালকে ওকে সবার সামনে অপমান করে এটাই বোঝাতে চেয়েছো যে তুমি শুধু আমাকে ভালোবাসো? লিসেন, আমি তোমার ভালোবাসার ধারা ধরি না মিস্টার জিয়ন। কি অবাক হয়ে কি দেখছো আমার দিকে মিস্টার জিয়ন? নিজের কানে যেগুলো শুনছো সেগুলোই তোমাকে বলছি। তুমি কি তোমার মম ড্যাডির খুশির জন্য আমার সাথে সংসার করতে চাও না, না গার্লফ্রেন্ডের দুঃখে এমনটা করছো? তে, তুমি আমার কথাটা শুনবে? তোমার কোনো কথা শোনার ইচ্ছে নেই আমার মিস্টার জিয়ন, কারণ তুমি একটা কাওয়ার্ড। আগে তো তোমার আমার কথা কল্পনাতেও মনে পড়েনি, আর এখন যেই তোমার গার্লফ্রেন্ড তোমার মায়া ত্যাগ করে অন্য কাউকে আপন করে নিয়েছে, তখন তুমি পত্রাকুটে আমাকে এসে বলছো তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে ভালোবাসো, তোমার আমাকে চাই, আমার উপর অধিকার ফলাতে চাও। তাহলে শোনো, তোমার এই মিনিংলেস কাজকর্ম অন্য কোথাও গিয়ে করবে, আমার কাছে করবে না, কারণ আমি কোনো পুতুল না। তোমার আমার সাথে থাকতে হলে আমার থেকে দূরে দূরে থাকবে। কখনো মনের বিলো হাজবেন্ডের অধিকার নিয়ে দাবি জানাতে আসবে না, আর আমার তোমার ওয়াইফের অধিকার চাই না, মাইন্ড ইট। তারপর তে আবারও ফ্লোরে কার্পেট পেতে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ে। এসব কি হচ্ছে গড? যখন আমি আমার ভুলগুলো বুঝতে পেরে নিজেকে ওর হাতে তুলে দিয়েছি, তখনই ও আমাকে দূরে ঠেলে দিল। আমি কি কোনোদিনও ওর ভালোবাসার যোগ্য হয়ে উঠবো না?